প্রয়োগের আরও কোনো বিকল্প পদ আছে কিনা? নিশ্চয়ই আছে। প্রথমে আমি মাহিমের সম্পর্কে বলি। মাহিম একটা একদম সাদামাটা একটা শিশু, যে ইনোসেন্ট, সেই শিশুকে গ্রেপ্তার করা হয়েছে বিশ্বের দরবারে যে সবচেয়ে আলোচিত মামলা, যে বীর তার আত্মহত্যা দিয়েছে, সে আবু সাইদ হত্যা মামলায়। সমস্ত দেশ দেখেছে আবু সাইদ কিভাবে হত্যা হয়েছে, কে তাকে হত্যা করেছে। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস যে সেই মামলায়, আবু সাইদ হত্যা মামলায় একটা শিশুকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের বিরুদ্ধে সারা বাংলাদেশ উত্তাল হয়েছে। আমরা আইনজীবীরা আমাদের দায়িত্ব পালন করার জন্যে আদালতে আমরা জামিনের প্রার্থনা করেছি। আদালতে শুনানি সাপেক্ষে, এটা শুনানির ডেট ছিল 5 তারিখে, আমরা 4 তারিখে ডেট নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে আমরা নথিতে এসে দেখি 5 তারিখ করা হয়েছে। তারপরে আমরা আজকে আদালতে আমরা আগাম জামিন শুনানির জন্য দরখাস্ত করেছি। দরখাস্ত করার পর সেটা শুনানি হয়েছে। শুনানি হওয়ার পরে শিশু ফাহিমকে আদালত সন্তুষ্ট হয়ে জামিন প্রদান করেছেন, মঞ্জুর করেছেন। কিন্তু প্রশ্নটা হলো, এই যে ফাহিম, যে শিশু গ্রেপ্তারের শিকার হলো, এই ভুলের দায় কে নেবে, সেটা কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি। আজকে এই যে গণগ্রেপ্তারের কথা আপনারা বলেছেন, গণগ্রেপ্তার সম্পর্কে আগে বলে নেই। গণগ্রেপ্তার মানে কি? একটা মামলায় 3 জন আসামি অথবা আসামি নাই, হাজার হাজার অজ্ঞাতনামা দেওয়া হচ্ছে। এখন আপনি বলেছেন এই গণগ্রেপ্তারটায় সাধারণ মানুষের ঘুম হারাম হয়ে যাচ্ছে। আপনি নিজেও বলতে পারবেন না যে আপনি গ্রেপ্তার হবেন কি না। এই আতঙ্ক মানেই গণগ্রেপ্তার। তাহলে এটার একটা পথ আমাদের কাছে বের করতে হবে। আমি আইনজীবী হিসাবে মনে করি, যদি অজ্ঞাতনামা কোনো আসামিকে গ্রেপ্তার করতে হয়, করা যাবে। সেটা তদন্তকারী কর্মকর্তাকে, যাকে গ্রেপ্তার করার জন্য উনি সমীচীন মনে করছেন যে এই মামলায় তাকে গ্রেপ্তার করা উচিত, তার বিরুদ্ধে কি কি পাওয়া যাচ্ছে, কি কি কারণে সেই মামলার সাথে সংযুক্ত, তার একটি বিবরণ আদালতে দেওয়া উচিত। আদালত দেওয়ার পর আদালত সেটা চুলচেরা বিশ্লেষণ করবেন যে এই মামলার সাথে তাকে গ্রেপ্তার দেখানোর কোনো সম্ভাবনা আছে কিনা, এবং সম্ভাব্যত যদি থাকে তাহলে সেই অনুযায়ী তাকে আদেশ দিলেই এই গণগ্রেপ্তারের ব্যাপারটা কিছুটা হলেও রোধ করা সম্ভব। যদিও বা আমি মনে করি যে আদালত স্বাধীনভাবে তাদের মতামত প্রদান করতে পারছেন না। আজকে যে আমরা কথা বলতে পারি না, আজকে আমাদের আশা ভরসার স্থল ছিল আদালত, সেই আদালতের কাছে আমরা আসতে চাই না। কেননা আদালত এখন উপরের দিকে তাকায় থাকেন, আইনের বইয়ের দিকে তাকান না। উপরে কি হবে, কি নির্দেশ আসবে, সেই নির্দেশের অপেক্ষায় এখন আদালতগুলো থাকেন। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের রক্তক্ষরণ হয়। আমরা আদালতের উপর আস্থা রাখতে চাই, আমরা আদালতের উপরে বিশ্বাস রাখতে চাই, আমরা আদালতের উপরে আমাদের সমস্ত আশা ভরসার আশ্রয়স্থল হিসেবে আমরা দেখতে চাই। কিন্তু যে জায়গায় আমরা থাকতে পাচ্ছি না। আজকে আরেকটা জিনিস বলি, যে আজকে সারা বাংলাদেশের মানুষরা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় যাচ্ছে কেন? আদালতে তারা অধিকার আদায় পাচ্ছে না বলেই তারা রাস্তায় নামছে। আজকে যদি আদালত তাদের দায়িত্ব পালন করত, তাহলে রাস্তায় কোনো কেউ নামতো না। আমিও আদালতের কাছে আসতাম। আমি আদালতে আসার আগে আমার মধ্যে শঙ্কা কাজ করে যে আদালতে আমি ন্যায় বিচার পাবো না। এটা সারা বাংলাদেশের মানুষের একটা কনসেপ্ট সৃষ্টি হয়েছে। আমি এখান থেকে বলতে চাই, আদালতের বিচারকদেরই দায়িত্ব তাদেরকে একটা শক্ত ভূমিকা নিয়ে সমস্ত জনগণের আস্থা ফিরিয়ে আনা। তা না হলে দেশ জাতি ধ্বংস হয়ে যাবে। আমরা আইনজীবী হিসাবে অসহায় বোধ করি। অনেক বিচারক আছেন, অতিরিক্ত কথা বলতে চান, ইংরেজিতে ফটর ফটর করেন, অনেক বেশি বেশি কথা বলেন, কিন্তু আইনজীবীদেরকে বলতে দিতে চান না এবং মন গড়া আদেশ দেন, যে সমস্ত আদেশ কোনো সময়ের জন্য আইনের বলয়ে পড়ে না। এটাও আমাদের কাছে আইনজীবীদেরকে তারা বিভিন্ন রকমেরভাবে মানে অপদস্থ করার চেষ্টা করেন। অথচ আমরা আইনজীবীরা, অফিসার অফ দি কোর্ট, আমরা কোর্টকে সাহায্য করার জন্য আসি। আজকে আমি শুধু মাহিমের ব্যাপারে একটা কথা বলবো, যে সারা বাংলাদেশে যে মামলাটি নিয়ে এত আলোচনা, সেই মামলায় একজন পুলিশ অফিসার, যারা পুলিশ কর্মকর্তারা কিভাবে এত হালকাভাবে একটি শিশুকে গ্রেপ্তার করলো। এই শিশুটা যে শিশু কিনা তা যাচাই করার জন্য শিশুটা যদি বলতো যে তুমি কোথায় পড়ো, জিজ্ঞেস করতে হতো আমি অমুক জায়গায় পড়ি, কিসে পড়ো, তোমার বয়স কত, ও বলতো আমার বয়স এত। যদি বয়সটা তাদের বিশ্বাস না হতো, তার অভিভাবককে বলতে পারতো আপনার বাচ্চার কাগজপত্র কী আছে আমাদেরকে দেন। যদি দেখার পরে তাহলে তো এই বাচ্চাটাকে শিশু হিসেবেই ট্রিট করে পাঠাতে পারতো। কিন্তু তাদেরকে হ্যান্ডকাপ লাগিয়েছে, তাদের রিমান্ডের আবেদন চেয়েছে, যেটা আইনে কোনো সময় শিশু রিমান্ড নেওয়া যাবে না, কোনো সময় তাকে হ্যান্ডকাপ করানো যাবে না, কোনো সময় আদালতের ডকে তাকে নেওয়া যাবে না। আপনারা আজকে দেখলেন নিশ্চয়ই যে শিশুদের জন্য আলাদা একটা কক্ষ আছে। তারা যদি মনেই না করে যে আমরা আদালতে আছি, এইরকম একটা এনভায়রনমেন্ট দিয়ে বিচার করার নিয়ম থাকলেও আজকে আমরা দুঃখজনক হলো যে তাকে হেনস্থা করা হয়েছে, তাকে মারপিট করা হয়েছে, তাকে অসুস্থ অবস্থায় মেডিকেল কলেজে চিকিৎসা ছিল ঘটনার দিন, সে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হয়ে যখন বাসার সামনে সে উপস্থিত হয়েছে, তার বাড়ি ইউনিভার্সিটির সামনে চকবাজারে,
তখন তার বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে বাসার সামনেও কেউ নিরাপদ নয়, কেউ রাস্তায় নিরাপদ নয়, আজকে বাড়িতে নিরাপদ নয়, কোথাও নিরাপদ নয়। আমরা নিরাপদ পৃথিবী, নিরাপদ দেশ গড়ার জন্যে আজকে সবাই উত্তাল হয়ে গেছে। এই উত্তাল জায়গার থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, কোনো শিশু, কোনো মানুষ যেন অযথা হয়রানির শিকার হয়ে না হয়, কোনো আসামি যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, কোনো আদালত যেন সরকারের দিকে তাকিয়ে থেকে বিচার না করে, আদালত যেন সরকারের ধ্বজাধারে না হয়, সরকার কি বলবেন তার দিকে তাকিয়ে না থাকে। এটা আমরা চাই। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা আদালতের বিচারকদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনারা আপনাদের সঠিক দায়িত্ব পালন করুন। আপনারা সঠিক দায়িত্ব পালন করলেই এই রকম মহিমের মতো যারা আছে তারা কোনোদিনই আর আইনের ব্যত্যয় ঘটিয়ে গ্রেপ্তার হবে না। কোনো শিশুকে গুলি করে কেউ হত্যা করতে পারবে না। একটা বিষয় এবং একটা বিষয় বলতে চাই, শিশু মাহিম যে স্বপ্ন নিয়ে বড় হচ্ছিল, আজকে এই যে তাকে কারাগারে নেওয়ার পর তার স্বপ্নে আঘাত পড়লো কিনা এবং তার মানসিকতা অবশ্যই আজকে তার যে ক্ষত সৃষ্টি হয়েছে এটা সারা জীবন সে মুছতে পারবে না। তার মায়ের যে চোখের অশ্রু ঝরেছে, তার বোনের হৃদয়ে যে ক্ষত হয়েছে, আজকে রাস্তায় দেখা যাচ্ছে কোনো আত্মীয়তার বন্ধন নেই। একজন ছাত্র আর একজন ছাত্রী একজন ছাত্রকে বুকের মধ্যে জড়ায় ধরে তাকে রক্ষা করার জন্যে, তার মানে কি আমাদেরকে রাষ্ট্র রক্ষা করছে না বলেই আমরা নিজেকে রক্ষা করার জন্য আমরা উদ্গ্রীব হয়ে গেছি। রাষ্ট্র রক্ষা করছে না আমাদেরকে, যাদের রক্ষা করার কথা তারাই আমাদেরকে নিপীড়ন করছে, তারাই আমাদেরকে হত্যা করছে, তারাই আমাদেরকে সমস্ত করছে। আজকে এই যে এটা দায়িত্ব সম্পূর্ণ রাষ্ট্রের, সম্পূর্ণ পুলিশের, এই দায়িত্ব তাদেরকে বহন করতে হবে। এই ফাহিমের জীবনে আজকে মাহিম সারা পৃথিবীতে তার নাম এসছে যে সে এই আবু সাইদ হত্যার আসামি, সে হত্যার অভিযুক্ত। এবং সেটার জন্য আজকে আরেকটা জিনিস বলি যে মামলায় কি আপনি দেখবেন, আপনার ফরওয়ার্ডিংটাই দেখবেন, একজন লোককে ফরওয়ার্ডিংয়ে পাঠানো হয়েছে, বলছে যে আসামিদেরকে, তার মানে ওনাদের ধারণা যে আরও অনেক আসামি আছে, আসামিদেরকে পাঠানো হয়েছে। এবং যে ফরওয়ার্ডিংটা দেওয়া হয়েছে, ফরওয়ার্ডিংটা আমি আইনজীবী হিসেবে বলছি, একটি শব্দ এই মাহিমের বিরুদ্ধে নাই। সে ঢিল ছুঁড়েছে, সে উপস্থিত ছিল সেটাও বলা নাই। তাহলে কোন আশ্চর্য হয়ে গেলাম তো আমরা যে আমার 35 বছর 36 বছরের ওকালতি জীবনে আমি এরকম ফরওয়ার্ডিং দেখি নাই, যেখানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ, একটি শব্দ তার বিরুদ্ধে অভিযোগ নাই। আপনারা নিতে পারেন আমাদের কাছে যে সে ওখানে দাঁড়ায় ছিল বা সে কোনো ঢিল ছুঁড়ছে, সে কোনো মারামারি করছে, এই ধরনের কোনো বক্তব্য ফরওয়ার্ডিংয়ের মধ্যে নাই। শুধু তার নামটা দেওয়া আছে, দিয়ে বলছে আসামিদের, একটা নাম দিয়ে বলছে আসামিদেরকে কোর্টে প্রেরণ করা হলো, কী জন্যে, সে এই আবু সাইদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হলো। তারপর আর কোনো কথা নাই। একটা ফরওয়ার্ডিংয়ে গ্রেপ্তার করার পর আইনের বিধানও তাকে জাস্টিফিকেশন দেওয়ার জন্য অনেক কথা লিখতে হবে, সে কীভাবে জড়িত, সে কী করেছে, তার ওভারট্যাক্ট কী, এটা তার সেই অনুযায়ী তার সেকশন হবে। কেউ যদি দায়িত্বশীলতার পরিচয় তো নাই, বরং এখানে একটা মানে খুবই প্রতিশোধ পরায়ণ অথবা উদুরপিণ্ডি পুদুর ঘাড়ে ভাবখানা এরকম যে পুলিশ এই মামলার আসামি হওয়ার কথা সেটা হয়নি। আরও একটা কথা বলি, পুলিশ এই সুযোগটা পেয়েছে কেন? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব ছিল এইটা হত্যা মামলাটা দায়ের করার। তাদের সন্তান মারা গেছে, যার সন্তান মারা গেছে সেইটা এটার বাদী হবে, তারা কেউ দায়িত্ব গ্রহণ করে নাই। তারা দায়িত্ব গ্রহণ করে, এটা আমরা লজ্জা এবং ধিক্কারের সাথে জানাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকরা বড় বড় কথা বলেন, কিন্তু এই যে